এবার আমি দেখতে চাই যে এই ইনফিরিয়রিটি কমপ্লেক্স জেলাসি থেকে তুমি নিজেকে কতদিন দূরে সরিয়ে রাখতে পারো। তুমি দেখে নিও রাধা, তোমার গোমড়া মুখকে আমি তোমার চোখের সামনে থেকে নিজের করে নেব, আর এটা আমার চ্যালেঞ্জ। আপনাদের কি সমস্যা হচ্ছে একটু বলবেন, আমরা নিশ্চয়ই সেটা সলভ করার চেষ্টা করব। স্যার, এত কাজ এত কম সময় করা যায় না। বার্ষিক কাজ করতে অনেক সময় লাগে, খুব ধরে ধরে করতে হয় তো। হ্যাঁ স্যার, হাতে এমব্রয়ডারি তুলতে প্রচুর সময় লাগে, আর আমরা তো এত সময় পাচ্ছি না। আর আপনারা যে কাজগুলো দিয়েছেন, অ্যাপ্লিক, আড়ি কাজ, এই সমস্ত কাজগুলো এইটুকু অল্প সময়ের মধ্যে আমরা করে দিতে পারবো না। দেখুন দেখুন আমি জানি এরকম সেলাই করতে একটু সময় লাগে, কিন্তু আমি এও জানি পারলে একমাত্র আপনারাই পারবেন। আসলে আসলে আমাদের হাতে না সময় সত্যি খুব কম, আর সামনে এত বড় একটা ইভেন্টের দায়িত্ব। তাছাড়া আমরা তো আপনাদের উপর ভরসা করেছিলাম, আপনারা আমাদের এই ভরসাটুকু রাখবেন না, আমাদের সাহায্য করবেন না? দেখুন, আমরা যদি সময় পেতাম তাহলে তো আমরা কাজটা নিশ্চয়ই তুলতাম, কিন্তু কথা হলো যে এইটুকু সময়ের মধ্যে এই কাজগুলো আমরা করে দিতে পারবো না। আর যদি কাজটা তুলে দিতে না পারি তখন তো আপনারাই অসুবিধায় পড়বেন। কিন্তু আপনারা যদি এখন কাজটা না করেন, এখন কাজটা ছেড়ে দেন, তাহলে যে আমরা আরো বেশি অসুবিধায় পড়বো, আর আপনাদের মতো কাজ আর কেউ করতে পারবে না। আমরাও ভরসা করে অন্য কাউকে কাজ দিতে পারবো না এই মুহূর্তে। আমি একটা কথা বলছি, অফকোর্স কোম্পানিটা তোমাদের, যারা কাজ করছেন তারা তোমাদের আন্ডারে কাজ করছে, বাট এতটা প্রেশার দেওয়া এটা একটু বেশি ইনহিউম্যান না? আমরা তো সবাই বুঝতে পারছি যে কাজটা করতে অনেক সময় লাগবে, যে সময়টা আমরা ওদের দিতে পারছি না, তাহলে এতটা ফোর্স করছি কেন? দে হ্যাভ এভরি রাইট টু সে নো, তাই না? ওনারা পারবেন সানি ম্যাডাম, আর ওনারা পারবেন বলেই আমি ওনাদের আত্মবিশ্বাস জোগানোর চেষ্টা করছি। দেখুন, আপনারা যদি কাজটা কঠিন বলে মনে করেন তাহলে তাহলে কাজ করতে খুব কষ্ট হবে, আর আপনারা যদি কাজটা ভালোবেসে করেন তাহলে দেখবেন কাজটা অনেক সহজ হয়ে গেছে, অনেক কঠিন কাজ একদম সহজ হয়ে গেছে। আসুন, আমি আপনাদেরকে কয়েকটা সহজ প্রসেস শিখিয়ে দিচ্ছি, আপনাদের সুবিধা হবে। আসুন। আবারও তুমি আমায় হারিয়ে দিলে রাধা। ঠিক আছে ঠিক আছে, এখনো ইভেন্টটা তো হাতে আছে। দেখুন, আপনাদের নেক্সট টাইম থেকে যদি কোনো অসুবিধা হয় তাহলে প্লিজ জানাবেন, আমরা ডেফিনেটলি আপনাদের হেল্প করব। আর আমি কিছু লোক অ্যাপয়েন্ট করে দিচ্ছি যাতে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। থ্যাংক ইউ, প্লিজ। এই ক্রিশ, এক্ষুনি একটা মেল এসেছে। ইভেন্টের দিন নিউ ইয়র্ক ফ্যাশন হাউস থেকে কয়েকজন ডেলিগেটসরা আসবেন, তো আমাদের নতুন কালেকশন লঞ্চ করার আগে তাদের সাথে কোলাবোরেট করতে হবে। গ্রেট, দিয়ে আমি মেল চেক করে নিচ্ছি। প্লিজ। বাই দ্য ওয়ে সানি, হ্যাঁ চলো ইভেন্টের ভেন্যুটা চেক করতে হবে। চলো। তুইও চল। রাধা, তুমি এসো। হ্যাঁ, তোরা এগো না, আমরা এক্ষুনি আসছি। হ্যাঁ চলো সানি। রাধা, একটু আসবে, কথা আছে। আচ্ছা, এবার তাহলে আপনারা শুরু করুন। হ্যাঁ কাকুন্দি, এইদিকে এসো। রাধা, এই প্রেজেন্টেশনটা তোমায় দিতে হবে। এসপি গার্মেন্টসকে রিপ্রেজেন্ট করার দায়িত্ব কিন্তু তোমার। রাধা, তুমি নিজেকে এখন তৈরি করছো, সো ইউ হ্যাভ টু ডু ইট। আর আমি জানি সেদিন একটা মিরাকেল ঘটবেই।
এসবি গার্মেন্টসকে রিপ্রেজেন্ট করার দায়িত্ব কিন্তু তোমার। রাধা, তুমি নিজেকে এখন তৈরি করছো, সো ইউ হ্যাভ টু ডু ইট। কুমড়ামুখ, কাকন্দি আর বাকি সবাই আমাকে কত ভরসা করে। আমাকে ওদের ভরসার মান রাখতেই হবে। আমি যেন নিজের যোগ্য হয়ে, এই পরিবারের যোগ্য বউ হয়ে আর আর ব্যবসার যোগ্য প্রতিনিধিত্ব করতে পারি। ইভেন্টের দিন যেন কুমড়ামুখ আর বাকি সবাই গর্বে মাথা উঁচু করে আমাকে দেখে আর আর ভাবে যে আমি আমি পেরেছি, ওদের রাধা পেরেছে। ও, আমি তো আজকে ব্রেকফাস্টই করিনি। এ বাবা, আমাকে তো বারবার মানা করে দিয়েছিল যেন আমি ব্রেকফাস্ট কিছুতেই না স্কিপ করি। ইস, যাই আমি খেয়ে নি, আগে একবার দেখে নি। ডিম 4টে, ব্রেড 4টে, এরকম লেখা ছিল নাকি? এর থেকে তো কম কম ছিল। তাহলে নিশ্চয়ই এখানে যখন লেখা আছে তাহলে তাই হবে। যাই আমি নিয়ে আসি। শিউলি, একটু জল দেবে? হ্যাঁ, দিচ্ছি। মেজদি, তুমি কি কোথাও বেরিয়েছিলে নাকি? মানে দুপুরে খেয়ে উঠে বিশ্রাম নিয়েছিলাম, তারপরে এসে দেখলাম তুমি নেই। আমি তোমার রুমেও গেছিলাম, সেখানেও তো তুমি ছিলে না। কোথাও গেছিলে? কি হয়েছে মেজদি? কাঁদছো কেন তুমি? কি হয়েছে বলবে তো আমাকে? জেলে গিয়েছিলাম শিউলি, তোমার মেজদার সঙ্গে দেখা করতে। মানুষটার দিকে তাকানো যাচ্ছে না। আমি জানি অনেক অপরাধের বোঝা বইছেও, কিন্তু সহ্য করতে পারছে না। শরীরটা একদমই ভালো নেই, খুব কান্নাকাটি করছে। ও মেজদি, তুমি তুমি কেঁদো না। মেজদার জন্য সত্যি আমার খুব খারাপ লাগে। যারা বলো, দিদিভাইয়ের বোন আভা, সবাই মেজদাকে নিজের স্বার্থে শুধু ব্যবহার করেছে। তুমি কেঁদো না মেজদি, একদম কেঁদো না। না 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 শিউলি, এটা ঠিক নয়। দোষ ওরও ছিল। লোভ যে কত ভয়ঙ্কর জিনিস সেটা আমরা জীবন দিয়ে হাড়ে হাড়ে টের পেয়েছি। এখন বুঝতে পারছে, এখন কষ্ট পাচ্ছে, কান্নাকাটি করছে। হয়তো বদলাচ্ছে যেন। হয়তো না মেজদি, মেজদা সত্যিই বদলাচ্ছেন। তুমি দেখো, মেজদা যখন ফিরে আসবেন না, একজন ভালো মানুষ হয়ে ফিরে আসবেন, তখন আর আমাদের কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না। সত্যি শিউলি, বাড়িতে এখন কত সুখের মুহূর্ত বলো। আমার আমার না খালি খালি মনে হচ্ছে কি, এখন যদি তোমার দাদা ফিরে আসতো কত ভালো হতো বলো। এই দেখো, ফ্যাশন ইভেন্টের জন্য কত রকম আয়োজন হচ্ছে, কত হইচই। এদিকে দাদার অপারেশনও ভালোভাবে মিটেছে, দিদিভাইরাও ফিরে আসছে। শুধু তোমার দাদা বাড়িতে নেই। আর আমার ছেলেটাও হয়েছে। মেজদি, ঈশান পুজোয় আসবে না? মানে তোমাকে বলেনি আসবে কিনা? কে জানে, ওর কথা বাদ দাও। ওর সঙ্গে কথা কতটুকু হয় বলো। আমি হয়তো ফোন করলাম, ওই একটা দুটো কথা বলে, 4টে কথার একটা উত্তর দেয় হয়তো।
খালি কখন ফোনটা রেখে দেবে এই চিন্তা। আমি আমি ছেলেটাকে মানুষ করতে পারলাম না। শিউলি, আমি না একটা ব্যর্থ মা, ব্যর্থ স্ত্রী না শিউলি। সারা জীবনটা আমি শুধু লোভ করেছি, অন্যকে হিংসে করেছি, ক্ষতি চেয়েছি, কারোর কখনো কিচ্ছু ভালো চাইনি। তাই জন্যই তো আমার ঘরে এত অন্ধকার, এত অন্ধকার। ও মিস্তি, মিস্তি একটু শান্ত হও না, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি কাঁদবে না, চোখে জলটা মোছো, জল মোছো, একদম কান্নাকাটি করবে না, শান্ত হও। না গো না, সারা জীবন যারা অন্যায় করেছে, ক্ষতি চেয়েছে সকলের, তাদের কখনো ভালো হতে পারে না। তুমি বলো না, ভালো হতে পারে? ভগবান আমাদের শাস্তি দিচ্ছেন, আমাদের শাস্তি দিচ্ছেন। আমার ছেলেটাকেই দেখো না, কিরকম বারমুখ হয়েছে, এদিকে ওদিকে ঘুরে ঘুরে বেড়ায়, ছবি তুলে বেড়ায়, কোথায় থাকে তার কোনো ঠিক ঠিকানা নেই। অথচ একই বাড়ির ছেলে তো কৃষ, কেমন ছেলে বলো, যোগ্য ছেলে, সোনার টুকরো, সকলের কথা ভাবে, কত কেয়ারিং, সকলকে কত ভালোবাসে। আর আমার ছেলেটা একটা অপদার্থ। না, অবশ্য ওকে বা দোষ দিই কি করে বলো? দোষ তো সব মায়ের হয়, সবই মায়ের হয়। আমি ওকে ঠিক করে মানুষ করতে পারিনি, তাই জন্যই ও এরকম হয়েছে বলো। জানো শিউলি, আমি না এখন ভাবি ছেলেটাকে যদি একটু বিয়ে দিয়ে থিতু করতে পারি, তাহলে হয়তো একটুখানি হলেও শান্তি হবে বলো। হ্যাঁ, তুমি দেখো ঈশানের বিয়ে হবে, আমরা ভালো মেয়ে দেখে ওর বিয়ে দেব, যে ঈশানকে বুঝবে, ঈশানকে ভালো রাখবে। কি জানি অত সুখ কি আমার কপালে আছে? ঈশান তো কোনোদিনই বিষয়ই নয়। কে জানে বিয়ে করে বউকে কি খাওয়াবে। বিশ্বাস করবে শিউলি, এই শুধুমাত্র এই ঈশানের কথা ভেবে ভেবে তোমার দাদা এত অন্যায় করেছে। ওর ভবিষ্যতের কথা ভেবে গোছানোর জন্য চেষ্টা করে গেছে, যাতে ওর কখনো কোনো অসুবিধে না হয়। সেই জন্যে এত অন্যায় করেছি আমরা, পরিবারের বিরুদ্ধে গিয়ে শত্রুর সঙ্গে হাত মিলিয়েছি, পরিবারের ক্ষতি করেছি। কিন্তু এরকম করে ভালো কিছু তো হতে পারে না, ভুল পথে কখনো ভালো কিছু হয় না শিউলি। ভুল পথে কোনোদিন ভালো কিছু হতে পারে না, কখনো পারে না। ও মেসি, কেন কাঁদছো বলো তো? মাথার উপর তো ভগবান আছেন নাকি? একটা না কোনোদিন খারাপ সময় চলতে পারে না। তুমি দেখো ঠিক ভালো সময় আসবে। তুমি শুধু কান্নাকাটি করো না, তুমি শান্ত হও তো, একটু শান্ত হও। মিস্টার মুখার্জি। হ্যাঁ স্যার। বলছি আপনি সবকিছু চেক করে নেবেন, সবকিছু যেন ঠিকঠাক হয়। স্টেজ, লাইটস, অডিয়েন্সের বসার অ্যারেঞ্জমেন্ট আর মিডিয়া প্লেসমেন্টটা সবকিছু। ওকে স্যার, আমি সব দেখে নিচ্ছি। আর আজকে তো কিছু প্রপস আসবে, তো আমি সব দেখে নিয়ে আপনাকে জানিয়ে দিচ্ছি। ওকে, কুল। আপনি তাহলে এখানেই থাকুন, কোনো প্রবলেম হলে আমায় ফোন করে নেবেন। ওকে স্যার। ওকে, সানি, বলছি তুমি একবার সবকিছু চেক করে নাও। এখন কাজ চলছে, বললে অ্যাকর্ডিংলি চেঞ্জ হয়ে যাবে। সানি, কোথায়? কি বলো তো? বলছি একবার চেক করে নাও সব। হ্যাঁ, আমি তো দেখলাম সব কিছু মোটামুটি ঠিকই আছে, এভরিথিং ইজ ফাইন। আপনি যখন বুঝতেই চাইছেন না, তাহলে আপনাকে বুঝিয়েও কোনো লাভ নেই। আপনি চেষ্টা করুন, দেখা যাক কি হয়। তবে আমার নিজের স্বামীর ওপর
সম্পূর্ণ বিশ্বাস আছে। আপনাকে তো হারতে হবেই, আপনি হারবেনই। না না না, রাধার চ্যালেঞ্জের খুঁড়ি উত্তরটা আমায় দিতেই হবে। তোমাকে কিভাবে নাস্তানাবুদ করা যায় তার নতুন রাস্তা বের করতে হবে আমাকে। এক্সকিউজ মি। ওকে রাধা, সব কেমন দেখছো? ভালো, প্রস্তুতি তো বেশ ভালোই চলছে। না না গুমরামুখ, আমার মনে হয় পর্দাটা এইদিকে না হয়ে এইদিকে হওয়া উচিত। না না দাদা, শুধু ওই পাশ থেকে উইংস থাকবে না, এই পাশ থেকেও থাকবে। আচ্ছা, তবে পর্দাটা না আমরা এমনি পর্দা করব না, একটু অন্যরকম কিছু করব ভাবছি। অন্যরকম? কি রকম বলো তুমি? কি রকম উইংস চাইছো? পর্দাগুলো আমি নকশি কাঁথার মতো চাইছি, মানে খুব রঙিন, খুব কালারফুল। কৃষকে নিয়ে তোমার মনে কোনো ইনসিকিউরিটি নেই, তাই না রাধা? এবার দেখো কি করে তোমায় আমি ইনসিকিউর ফিল করাই। নকশি কাঁথা, সেটা আবার কি? হে বাবা, তুমি তুমি নকশি কাঁথা জানো না? নকশি কাঁথা হলো কাপড়ের ওপর নানান সুতো দিয়ে সেলাই করে ফুটিয়ে তোলা কোনো কাহিনী, কোনো গল্প, বা তুমি যা কিছু বলতে পারো। ও আই সি। কিন্তু এই নকশি কাঁথার নামটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, নামটা যেরকম সুন্দর, এই নামের পেছনে গল্পটাও ততটাই সুন্দর। ভালোবাসা, গভীর প্রেম, এসব থেকেই নকশি কাঁথার জন্ম। দুটো গ্রাম ছিল মুখোমুখি, মাঝে একটা মাঠ ছিল। দুটো গ্রামে দুটো ভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করত, তাদের মধ্যে কোনো মিল ছিল না। কিন্তু কিন্তু এক গ্রামের এক ছেলে রূপাই আরেক গ্রামের একটা মেয়ে সাজুকে ভালোবাসলো, কিন্তু গ্রাম তাদের ভালোবাসা মেনে নিল না। তাও তারা দুজনে বিয়ে করলো, তাদের ভালোবাসার জয় হলো। তারপর তারপর কি হলো? তারপর তারপর তারা সুখে সংসার করলেও তাদের সুখ বেশি দিন স্থায়ী হলো না। গ্রামের মানুষরা চক্রান্ত করে রূপাইকে গ্রাম থেকে সরিয়ে দেয়। তারপর তারপর সাজু একা দিনের পর দিন, রাতের পর রাত রূপাইয়ের প্রতীক্ষা করতে লাগলো। তারপর সাজু তার মনের দুঃখে, একাকিত্বে, তাদের তাদের ভালোবাসা, তাদের বিয়ে, তাদের স্বপ্ন, এই সব কিছু একটা কাঁথায় নকশা তুলে সেলাই করে ফুটিয়ে তুলতে থাকে। দিন কাটে, রাত কাটে, সময় পেরিয়ে যায়। আর রূপাই? রূপাই ফিরলো তারপর? না, রূপাই আর ফিরল না। সাজু কষ্টে, বিরহে অসুস্থ হয়ে পড়ল। তারপর সে মারা গেল। কিন্তু সে মারা যাওয়ার আগে সবাইকে বলে গেছিল যে তার বানানো ওই নকশি কাঁথাটা যেন তার কবরের ওপর দিয়ে দেওয়া হয়। গ্রামের মানুষটা তাই করলো। তারপর একদিন সকালে দুই গ্রামের মানুষ দেখলো ওই সাজুর কবরের পাশে একটা লোক বাঁশি হাতে সাজুর নকশি কাঁথাটা মুড়িয়ে পড়ে রয়েছে। তারপর গ্রামের লোক বুঝতে পারলো ওই রূপাই। ওকে সাজুর কবরের পাশেই কবর দেওয়া হলো। আর ওদের দুজনের কবরের ওপরে ওই নকশি কাঁথাটা বিছিয়ে দেওয়া হলো। সেই থেকে ওই মাঠের নাম হলো নকশি কাঁথার মাঠ। রাধা, খুব হার্ট টাচিং লাভ স্টোরি। দুজনের মিল হলো না? হ্যাঁ, হলো তো। মরে যাওয়ার পর তারা একসাথে পাশাপাশি কবরে শুয়ে রইল। ভালোবাসা এরকমই হয় গোমরামুখ। দুজন দুজনকে এতটাই ভালোবাসে যে একে অপরকে ছাড়া বাঁচতেই পারে না। ভালোবাসা এরকমই গভীর হয়। মৃত্যু আবার তাদেরকে এক করে দিল। থাক রাধা, সত্যিকারের ভালোবাসা কি সেটা তো তুমি আমায় শিখিয়েছো। আর আজ তোমার মুখে আবার একটা ট্রু লাভের গল্প শুনলাম। তবে তুমি তো বেঙ্গলি কালচারের ব্যাপারে অনেক কিছু জানো। আমার তো
এইসব ব্যাপারে বেশি কিছু আইডিয়া নেই। প্লিজ শোনো না, আমি ও সানি, কি রাধা, তোমার স্বামীকে নিয়ে তোমার বড্ড অহংকার, তাই না? তোমার এই অহংকার আমি ভাঙবো।